পশ্চিমবঙ্গ চিরকাল যাতে পশ্চিমবঙ্গ থাকে, পশ্চিমবঙ্গের নাম না বদলানো হয় এবং পশ্চিমবঙ্গের নাম বদলে বঙ্গপ্রদেশ যাতে না করা হয়, এই কিন্তু অঙ্গীকার হওয়া উচিত। বাঙালি হিন্দুর হোমল্যান্ড এই পশ্চিমবঙ্গ। ইতিহাসে আমাদের জানা উচিত, ইতিহাস আমাদের ভুলিয়ে দেওয়া হয়েছে। গত 70 বছর ধরে যে ইতিহাস আমরা জানতে পারিনি, যে ইতিহাস আমরা উদযাপিত করতে পারিনি, সেই ইতিহাস যাতে আমরা আজকে জানি এবং উদযাপন করি, পরিবেশন করি। একদা অবিভক্ত বাংলা ছিল এবং সেই অবিভক্ত বাংলা পরবর্তীকালে কেন পশ্চিমবঙ্গ হলো, কাদের জন্য হলো, কিসের জন্য হলো, এই ইতিহাস আমাদের ভুলে গেলে চলবে না। আমি সুপ্রিয়র কথা বলছি না, কিন্তু যারা এই বঙ্গপ্রদেশ বা পশ্চিমবঙ্গের নাম বদলানোর ইচ্ছা প্রকাশ করেছিল বা দাবি তুলেছিলেন, তাদের পেছনে, সেই দাবির পেছনে, সেই ইচ্ছার নেপথ্যে একটি কারণ ছিল, বাঙালি হিন্দুর ইতিহাস তাদেরকে ভুলিয়ে দেওয়া। আগামী প্রজন্ম যাতে না জানতে পারে যে এই পশ্চিমবঙ্গ গঠিত হয়েছিল বাঙালি হিন্দু হোমল্যান্ড হিসেবে। এবং সেই জন্য আজকে যখন আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্ম জয়ন্তী উদযাপিত করছি, আমাদের সকলে কিন্তু, এ আমার মত, অন্য মত থাকতেও পারে, কিন্তু বাঙালি হিন্দু হয়ে আমাদের সেই অতীতের সংগ্রাম ভুলে গেলে চলবে না। প্রায় 99% বাঙালি হিন্দু সেদিনকে 1947-এর মার্চ, এপ্রিল এবং মে, জুনের মধ্যে 99% বাঙালি হিন্দু চেয়েছিল, পক্ষে মত প্রকাশ করেছিল পশ্চিমবঙ্গ গঠনের পক্ষে। সেই ইতিহাস আমাদের মনে রাখা উচিত, আগামী প্রজন্মকেও পরিবেশন করা উচিত। কিন্তু আজকে আমাদের একটি অন্য প্রেক্ষাপটে আমরা এখানে একত্রিত হয়েছি। একটি অদ্ভুত সন্ধিক্ষণে কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি। আজকে আমরা যদি যোগীরাজের জন্ম এবং তার সমাধি, সেই যুগের বাংলাকে আমরা যদি দেখি, সেই যুগের ভারতবর্ষকে যদি আমরা স্মরণ করি, তাহলে একটি অদ্ভুত সন্ধিক্ষণ সেই সময় ছিল, আজকেও একটি অদ্ভুত সন্ধিক্ষণ। এবং আমার মনে পড়ছে, আজকে যখন আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্ম জয়ন্তী উদযাপিত করছি, ঋষি রাজনারায়ণ বোসেরও কিন্তু 200 জন্ম জয়ন্তী এই সালে। সেই ঋষি রাজনারায়ণ বোস যিনি জয়কৃষ্ণ লাইব্রেরির প্রাঙ্গণে 1872-এর ডিসেম্বর মাসে হিন্দু ধর্মের শ্রেষ্ঠতা কথা বলেছিলেন এবং পরবর্তীকালে পুস্তক আকারে যখন সেই হিন্দু ধর্মের শ্রেষ্ঠতা বেরোলো, আলোড়ন সৃষ্টি করে দিয়েছিল শুধু ভারতবর্ষে না, বিলেতেও। এবং ঠিক সেই প্রাঙ্গণে 1909 সালে 30শে মে ঋষি রাজনারায়ণ বোসের গ্র্যান্ডসন, কেন তাকে বলা হতো গ্র্যান্ডফাদার অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম, এবং এই আখ্যা বিপিন চন্দ্র পাল দিয়েছিলেন তাকে, শ্রী অরবিন্দ 30শে মে 1909 সালে সেই উত্তরপাড়া জয়কৃষ্ণ লাইব্রেরির প্রাঙ্গণে তার বিখ্যাত চির অমর উত্তরপাড়া অভিভাষণ দিয়েছিলেন। ফর আস সনাতন ধর্ম দ্যাট ইজ ন্যাশনালিজম। জাতীয়তাবাদ এবং সনাতন ধর্মকে পৃথক করে দেখলে হবে না। আমাদের জন্য, ভারতবর্ষের জন্য, ভারতীয়দের জন্য, ভারতের সনাতনী প্রথার লক্ষ্য এই, তার মর্ম এই, তার বিশ্বাস এই, জাতীয়তাবাদ, সনাতন ধর্ম এবং ভারতের পুনরুত্থান সেই সনাতন ধর্মের প্রচারের জন্য, সেই জাতীয়তাবাদের প্রচারের জন্য। এবং সেই জন্যে বিশেষ করে যখন যোগীরাজ যে প্রথা, যে ধারা, যে প্রবাহের বাহক ছিলেন, সেই ধারা, সেই প্রবাহ কিন্তু ভারতের একেবারে অনুপরমাণুতে আধ্যাত্মিকতা এবং শুধু এখানে নিজস্ব কমিউনিকেশন, কিন্তু সেই আধ্যাত্মিকতা নিজস্ব ছিল না, সারা পৃথিবীর জন্য আধ্যাত্মিকতা ভারতের এই লক্ষ্য। এবং সেই যুগে যদি আমরা দেখি সকলে, এবং একটি অদ্ভুত সেই যুগ ছিল, অসাধারণ এক যুগ, যেখানে সকলে, রাজনৈতিক ব্যক্তিত্ব, রাজনৈতিক ক্ষেত্রে ব্যক্তিত্ব, সকলে তাদের নিজেদের আধ্যাত্মের অভিজ্ঞতা পাবলিকলি
মানুষের সামনে কিন্তু তারা তাদের বক্তব্য রাখছেন। শ্রী অরবিন্দ একদিকে, বিপিন চন্দ্র পাল অন্যদিকে। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সাগর সঙ্গীত কেবলমাত্র সঙ্গীত ছিল না, কবিতা ছিল না, সেই সাগর সঙ্গীত তার একটি উপলব্ধি ছিল, আধ্যাত্মিক উপলব্ধি। এবং সেই সাগর সঙ্গীতকে আবার অনুবাদ কে করেছেন? শ্রী অরবিন্দ করেছেন। এবং এরা সকলে তাদের নিজেদের আধ্যাত্মিক চেতনার বিকাশ তাদের নিজ নিজ কর্মক্ষেত্রের মাধ্যমে কি ধরনের বিকাশ হচ্ছে, কি ধরনের উপলব্ধি হচ্ছে, তারা যাকে বলে পাবলিকলি they shared, they expressed these views. অর্থাৎ যখন শ্রী অরবিন্দ বলছেন অল লাইফ ইজ যোগা, আমাদের সম্পূর্ণ জীবনই আমাদের যোগ সাধনা, এবং যোগ এবং জীবন আলাদা না, সেখানে কিন্তু যোগীরাজেরই উক্তি, তারই সাধনার, তারই কিন্তু আত্ম উপলব্ধির এক অর্থে আমরা আমরা একটি রিফ্লেকশন কিন্তু পাচ্ছি। আমাদের সেই চিন্তাধারা, সেই যুগ এক অর্থে কিন্তু, সেই জন্য আমরা সন্ধিক্ষণে আছি বলছি, সেই যুগ, সেই চিন্তাধারাকে আবার ফিরিয়ে আনতে হবে। প্রায় দীর্ঘ 50-60 বছর স্পিরিচুয়ালিটি, আধ্যাত্মিকতা, ধর্ম had become a bad word. পাবলিকলি আমাদের এই কথাগুলো বলা উচিত নয়, বিকজ উই আর এ সেকুলার নেশন। ধর্ম নিরপেক্ষ হওয়াটা কোনো নেগেটিভ কনোটেশন নয়, কিন্তু ধর্ম নিরপেক্ষ ভারতের সভ্যতা, আধ্যাত্মিকতা, ভারতের সাংস্কৃতিক এবং তার আধ্যাত্মিক চেতনা যে ধর্ম নিরপেক্ষতা তাকে বোঝায়, স্বাধীন ভারতবর্ষে দীর্ঘকাল সেই ধর্ম নিরপেক্ষতা বোঝেনি। আমাদের সেই মূল ধর্ম নিরপেক্ষতার চেতনাকে আবার ফিরিয়ে আনতে হবে। Why should discussing spirituality, discussing religion, discussing dharma in public be absurd? সিস্টার নিবেদিতা বলছেন জন দেশ ধর্ম স্বধর্ম স্বজন রক্ষা স্বধর্ম রক্ষা। ঋষি বঙ্কিম বলছেন আমরা 150 বছর বন্দে মাতরমের পালন করছি। 150 বছর বন্দে মাতরমের সারা দেশে যেমন পালিত হচ্ছে, কিছু বিরোধিতাও করছিল কিছুদিন আগে পর্যন্ত মানুষ, মুষ্টিমেয় মানুষ, যাদের একেবারে জড় চেতনা, ভারতের আধ্যাত্মিক চেতনার সাথে কোনো যোগসাযোগ নেই, তারাই বিরোধিতা করছিল। প্রত্যেক পংক্তিতে বঙ্কিম যে বন্দে মাতরম লিখছেন, ঋষি বঙ্কিমের বন্দে মাতরমও সেই লালগোলায় শৃঙ্খলিত কালী মন্দিরে বসে ঋষি বঙ্কিম যে তার আধ্যাত্মিক সাধনার মাধ্যমে তিনি যে উপলব্ধি করতে পেরেছিলেন, তার মাধ্যমেই কিন্তু তিনি বন্দে মাতরম লিখলেন। এবং সেই জন্য প্রত্যেকটা, সেই শ্রী অরবিন্দ বলছেন সনাতন ধর্ম ইজ ফর আস ন্যাশনালিজম, বঙ্কিমের বন্দে মাতরমের মধ্যে সেই সনাতন ধর্ম জাতীয়তাবাদ। প্রত্যেকটা কথায়, প্রত্যেকটা পংক্তিতে আমরা দেখতে পাচ্ছি। এবং পরবর্তীকালে যখন রামানন্দ চট্টোপাধ্যায় খণ্ডিত বন্দে মাতরম গাওয়া উচিত না যখন বলছেন, কেন বলছেন খণ্ডিত বন্দে মাতরম গাইলে এ হচ্ছে মন্ত্র, জগদীশ ভট্টাচার্য, তার আগে রামানন্দ চট্টোপাধ্যায়, এবং তার আগে বিপিন চন্দ্র পাল শ্রী অরবিন্দের বাংলা সম্পাদিত ধর্মে লিখছেন বন্দে মাতরম সম্বন্ধে। এবং তার প্রথম কথা হলো বন্দে মাতরম মন্ত্র। মাকে যেমন খণ্ডিত করা যায় না, মন্ত্রকে খণ্ডিত মন্ত্র উচ্চারণ করা যায় না। সেই জন্য আজকে একটি অসাধারণ একটি পরিবেশ, নিজস্ব কমিউনিকেশন সুপ্রিয়, এবং যার আহ্বানে আমিও এখানে এসেছি, সুদীপ বাবু, আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাইছি যে এই হলো মুহূর্ত যেখানে আমরা এই ধরনের কথাবার্তা, এই ধরনের চিন্তন কিন্তু আরো নতুন করে করতে পারি। এবং শুধু মঞ্চে না, সমাজে এই ধরনের চিন্তন হোক, এই আমাদের প্রতিজ্ঞা, সংকল্প হওয়া উচিত। আমি শেষে কেন বলতে গেলে অনেক কিছু বলা যেতে পারে, বিশেষ করে যখন
যোগীরাজের কথা আমি একটু আবেগপ্রবণ হয়ে যাই, কিন্তু আমার মনে হয় যে একটি পুস্তিকা যেটা আমার জীবনে আমাকে খুব, যাকে বলা যেতে পারে, খুব মুভ করেছে, অশোক কুমার চট্টোপাধ্যায় কেই শ্যামাচরণ। এবং শ্রী অরবিন্দ গৃহস্থ সন্ন্যাসের কথা, গৃহস্থ সাধকের কথা বলছেন, এবং শ্রী অরবিন্দের যারা অনুগামীরা সেই সময় শিষ্যরা ছিলেন সবাইকে তিনি সেই গৃহস্থ, এবং মতিলাল রায় প্রবর্তক সংঘ চন্দননগরে ঠিক সেই ধরনের এক্সপেরিমেন্ট কিন্তু শ্রী অরবিন্দ শুরু করেছিলেন। গৃহস্থ সাধক, এবং সেই গৃহস্থ সাধনার মাধ্যমে একটি নতুন সমাজ গড়ে উঠবে, একটি দৈব্য সমাজ, এবং এই সমাজ ভারতকে আগামী দিনে বিশ্বগুরুর স্থানে কিন্তু উপবিষ্ট করবে। এবং এর মূল কিন্তু সবটাই আমরা দেখতে পারি। শ্রী অরবিন্দ বলছেন তিনি যখন আলিপুর জেলে ফর ফোর্টনাইট স্বামী বিবেকানন্দ কেম টু মি, তার দর্শন হলো স্বামীজি সূক্ষ্ম শরীরে এসে শ্রী অরবিন্দকে এমন এমন নিদর্শন দিলেন যা পরবর্তীকালে তার অতিমানস যোগের, বলা যেতে পারে, ফাউন্ডেশন স্থাপনা হল। এ কিন্তু সব কবিবর সুধীর দত্ত বলছিলেন যে এটা কিন্তু ইট ইজ অল কসমিক, কোনোটাই কিন্তু কাকতালীয় নয়, কোনোটাই কিন্তু বিচ্ছিন্ন নয়। সেজন্য রেনেসাঁস, যখন আমরা বাংলার পুনর্জাগরণের কথা বলি, সেই পুনর্জাগরণের মূলে ভিতে কিন্তু আধ্যাত্মিক পুনর্জাগরণ। এটা আমরা সকলেই জানি, আমি নতুন কিছু আর বলছি না, কিন্তু সেই নতুন করে বলার সময় মনে হয় হয়েছে। একটি নতুন পরিবেশ, এবং আমরা যখন বিকশিত ভারতের দিকে এগোচ্ছি, ভারতের স্বাধীনতার যখন 100 বছর পালনের দিকে অগ্রসর হচ্ছি, আমাদের সেই জাতীয় সংকল্প হওয়া উচিত যে সেই আধ্যাত্মিক ভারতের যে মূল ফাউন্ডেশনস, সেই ফাউন্ডেশনসের যে ভিত, সেই ভিতকে যাতে আমরা আরো মানুষের কাছে, সমাজে আরো শক্ত করে রাখতে পারি আগামী প্রজন্মের জন্য। অশোকবাবু লিখছেন, এই দিয়ে শেষ করি, কিন্তু শ্যামাচরণ লাহিড়ীকে জেনে আমাদের কি লাভ হবে? আমাদের সকলের লাভ আছে বলেই তাকে জানার প্রয়োজন আছে। শ্যামাচরণকে জানা মানে ব্যক্তি শ্যামাচরণের যে বাহ্যিক প্রকাশ ছিল তা জানতে যাওয়া নয়। সাধারণভাবে জীবনযাপন করছেন, চাকরি করছেন, ফ্যামিলি, তার পরিবারকে তিনি লালন পালন করছেন, সমাজে ঘুরছেন, মানুষের সাথে মেলামেশা করছেন, কিন্তু ওই যে যাকে বলে লাইভ ওয়্যার, একবার যে ছুঁয়েছে, একবার যে সান্নিধ্যে এসছে, ইলেকট্রিফাইড হয়ে গেছে, এবং সেই ইলেকট্রিক্যাল ফিল্ড থেকে সে সারা জীবন কিন্তু বেরোতে পারেনি। তিনি কি খেতেন, কি পড়তেন, কতটা মাইনে পেতেন, তার কটি ছেলেপুলে ছিল, দেখতে লম্বা ছিলেন কি বেটে ছিলেন, মোটা ছিলেন না রোগা ছিলেন, কোন বংশের লোক ছিলেন, মধুর কণ্ঠে কথা বলতেন না কর্কশ কণ্ঠে, কত নীতিবাক্য দিয়েছেন, কত অলৌকিকতা দেখিয়েছেন ইত্যাদি জানতে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যে আত্মসত্তার নিজের উপর অনন্ত দখল আছে, সে নিজেকে বাইরে ইচ্ছামতো প্রেজেন্ট করতে পারে। এসব বাহ্যিক প্রকাশ দিয়ে একজন যোগীকে মাপতে যাওয়া উচিত নয়, তাহলে ঠকতে হয়। অথচ লোক এটি করে থাকে, বাইরের প্রকাশটুকু দেখতেই তারা মাপার চেষ্টা করে। তারপর তিনি বলছেন শেষে, যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর ডায়েরির কথা বলছেন। আমি সেই জন্য সুদীপ বাবুকে জিজ্ঞেস করলাম যে এখানে আপনারা কি বুক স্টল দিয়েছেন, বা কেননা আপনারা এত ওতপ্রোতভাবে জড়িত। তিনি নিজ জীবনে, ভেবে দেখুন, একজন এইরকম ব্যক্তি পাশ দিয়ে চলে গেলে হয়তো আপনারা চিনতে পারবেন না, যদি আপনাদের মধ্যে কোনো ভাইব্রেশন না থাকে তাহলে চিনতে পারবেন। কিন্তু এমন একজন ব্যক্তি কি করছেন, তিনি নিজ জীবনে যোগ সাধন করে অন্তর্জগতে যা কিছু উপলব্ধি করতেন তার ডায়েরিতে লিখে রাখতেন। অর্থাৎ ইট ওয়াজ এ সায়েন্স ফর হিম। শ্রী অরবিন্দ তার লেটার্স অফ যোগাতে আপনারা পড়বেন, লেটার্স অফ যোগা, লেটার্স অন যোগা, কয়েকটা ভলিউম, লেটার্স অফ, কয়েক খণ্ডে কিন্তু তিনি রাত বিরেতে লিখছেন, জেগে জেগে লিখছেন লেটার্স অন যোগা।
শিষ্যদের উত্তর দিচ্ছেন। অর্থাৎ যোগ, সাধনা, আধ্যাত্মিকতা ভারতবর্ষের প্রেক্ষাপটে কিন্তু সায়েন্টিফিক। যারা যোগ সাধনা বর্জন করো তাহলে দেশ এগোবে না, না হলে যারা বলে তারা জানে না কি যোগ কি দেশ। তিনি বলছেন এভাবে মোট 26খানা ডায়েরি তিনি রেখে গেছেন। তার জীবদ্দশায় যেসব ডায়েরি দেখার অধিকার কারোর ছিল না, তিনি নশ্বর দেহটি ত্যাগ করার পর বহু পরে তার উপলব্ধিগুলো পুরাণ পুরুষ যোগীরাজ শ্রী শ্যামাচরণ লাহিড়ী বইতে প্রথম প্রকাশিত হয়। ডায়েরিতে লিখে রেখে যাওয়া উপলব্ধিগুলো সঠিকভাবে পর্যালোচনা ও বিশ্লেষণ করলেই জানা যাবে তিনি কি ছিলেন, মানুষের জন্য কি রেখে গেছেন এবং বর্তমান বিশ্বের জ্ঞান ভাণ্ডারে সে সবের মূল্য কতখানি। আমার মনে হয় যে অনন্ত এই জার্নি, এবং আমরা সকলে যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন বিকাশ এবং বিরাসত, অর্থাৎ ঐতিহ্য এবং উন্নয়ন, এই ঐতিহ্য হলো সাংস্কৃতিক ঐতিহ্য, কিন্তু তার গভীরে আমাদের আধ্যাত্মিক ঐতিহ্য। সেই ঐতিহ্যকে সংরক্ষণ করা ইজ আওয়ার সিভিলাইজেশনাল ডিউটি, অর্থাৎ সভ্যতামূলক কর্তব্য। যে সভ্যতা, যে সিভিলাইজেশন তার আধ্যাত্মিক ঐতিহ্যকে সংরক্ষণ না করতে পারে, সেই সিভিলাইজেশন কিন্তু টিকতে পারে না। বহু বাধা বিপত্তির মধ্যে দিয়েও ভারতবর্ষ করেছে এবং আমাদের আগামী দিনে করা উচিত। আজকের দিনে দাঁড়িয়ে আপনাদের সকলের সান্নিধ্যে এই সংকল্প আমাদের নেওয়া উচিত।